আমাদের কাজের কলেজে কতটুকু আমরা কতটুকু করতে পারি আর কতটুকু আমাদেরকে সাপোর্ট করে। আমরা জানি বাংলাদেশের প্রতিটা সরকারি সংস্থায় দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিকে দুর্নীতি মুক্ত করার জন্য ইতিমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। সেই হিসেবে প্রতিটা সরকারের প্রতিটা রঙে রঙে যে দুর্নীতি হচ্ছে সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। তাই তার আরেকটি খাত হচ্ছে স্বাস্থ্যসেবা। এখানে স্বাস্থ্যসেবায় কি কি অনিয়ম হচ্ছে, কি কি দুর্নীতি হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখেছি। যেহেতু আমাদের বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাস্তার পশ্চিম পাশে, ইতিপূর্বে এই সংস্কার আন্দোলন নিয়ে যতগুলো প্রতিবাদী যে আন্দোলন হয়েছে সেগুলো আমাদের পশ্চিমপাড়া এই আমাদের রাজধানীর সরকার করেছিল। অনেকে তাদের মামলাও হয়েছিল, অনেকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক বা আমরা যে হয়রানির শিকারও হয়েছে। এখন আমি কথা বলবো সেই সংস্কার পরিষদ। আমরা আন্দোলন করব সংস্কার পরিষদ নিয়ে, তার আগেও আমাদের কিছু গণতান্ত্রিক যে সাংগঠনিক কতগুলো কাজ রয়েছে। আমরা একটি সংস্কার পরিষদ গঠন করেছি, সেখানে আমাদের 1 মেম্বার রয়েছে। আমরা চাইলে সবাই একসাথে টিএচওর সাথে ভোট করা যায়। টিএচও যিনি রাজহাট পরিচয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, উনি কিন্তু অনেক পাওয়ারফুল একজন। এখানে কোনো কারণে যদি ইএলও এবং এসিলেট এই দুইজনের অনুপস্থিত থাকে, তৃতীয় পর্যায়ে যিনি পরিচয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিফ। ওনার অনেক পাওয়ার আছে। পরিচয়ের প্রতিটা উপস্থিত থেকে শুরু করে ওনাকে স্টাফ সম্বোধন করে, তাহলে ওনারও একটি পাওয়ার আছে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। যারা বিভিন্ন এলাকা থেকে যারা ডাক্তাররা এমবিবিএস যারা পিসিএস হয়ে এখানে এসেছে, আমরা তাদের সহযোগিতা করি। ওনাদের সহযোগিতা আমরা না পেলে তা আমাদের এই সংস্কার পরিষদ তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই সুবিধা থেকে সরকার কর্তৃক গৃহীত হয়েছে, কিন্তু জনগণ এই সুবিধা পাচ্ছে না। জনগণ এই সুবিধা পাচ্ছে না, এটার একটা বিহিত করে। যদি না করে আমরা আবার তাকে স্মরণ করিয়ে দেব। যদি দেখা যায় কোনো পাতা গাছ জ্বালানি করে, তাহলে সেটা আন্দোলনের মাধ্যমে সেটা আদায় করে দিতে হবে। তবে প্রথমেই যদি আমি তথ্য পাত্রবিহীন ফেসবুকে বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করি, সেটা অত্যন্ত দুঃখজনক হলো যে আমাদেরকে কোনো না কোনো কারণে সেবা থেকে বঞ্চিত করে। আমার একজন বক্তা এখানে বক্তব্য দিয়েছিল যে আমি একজন রোগী নিয়েছি, উনি চাইলে সেই এখানেই ট্রিটমেন্ট দিতে পারে, কিন্তু উনি যখন বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করেছে, আমি কি করছি রেফার টু সিএমসিএইচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমি রেফার করে দিচ্ছি। অথচ ওই রোগীটা আমার সেবা দ্বারা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা আমাকে দেওয়ার সক্ষমতা রয়েছে, কিন্তু আমি দিইনি কেন? আপনি আমাকে অসহযোগিতা করেছেন। সেই জন্য সুতরাং আমাদেরকে ওদের সহযোগিতা করতে হবে। একজন রোগী যখন কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন পেশেন্ট তাদের পেশেন্টেরও সেন্টিমেন্ট ভালো থাকে না, তারপরে অনেক সময় দেখা যায় মার থেকে মাসির দরদ বেড়ে গিয়ে অনেকে বাংফুর বা অন্যান্য অনিয়মের সাথে জড়িয়ে যায়। যেমন কিছুদিন আগে একজন এখানে আমাদের এলাকার একজন ছেলে মেডিকেলে গিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে, শেষ পর্যন্ত ওনাকে গ্রেফতার করার সিদ্ধান্ত হয়ে গেছে। যেমন সর্বোপরি উনি এই যে এ ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না, এই মর্মে হয়তো উনি
ইয়ে করে দিয়েছে, যে দোকানে রাস্তায় ছিল অন্যান্য ছিল। তো মূল কথা হচ্ছে আমরা একটা সংস্কার পরিষদ, আমাদের একটা প্রক্রিয়া আমাদেরকে করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করব। আমরা কোনো কিছুই বললাম না, আমরা হুট করে আন্দোলন দেখবো, আমরা হুট করে ফেসবুকে একটা স্টার দিয়ে দেবো, এটা আসলে আন্দোলনের অংশ নয়। আমরা আমাদের আদায় দাবিগুলো লিখিত আকার দেব। যদি একটু আমাদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন না করে, তাহলে তাদের উদ্বোধন কর্মকর্তা হয়েছে আমাদের প্রিয় মহোদয় আছেন, ওনাকে আমরা এটা স্মারকলিপি দেব। যদি ওনার সাথে যদি আমাদের এই ধরনের অধিকার আদায়ের যদি বিচ্যুতি ঘটে, তাহলে আমাদের সিভিল সার্জনের কাছে যেতে হবে। সিভিল সার্জন মহোদয় ওনার হেড আপনার ডিপার্টমেন্টের চট্টগ্রাম, তাহলে উনি আমাদেরকে সেই সমস্ত ব্যবস্থা করে দেবেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে ডাক্তারদের সাথে আমাদেরকে ভালো বন্ধুত্ব করতে হবে। আমরা যারা সংস্কার পরিষদের নেতৃত্ব দিচ্ছি বা এখানে যারা সংস্কার পরিষদের নেতৃত্ব দিচ্ছে, যে এটা বা এটা আপনার ভাই, এটা সুমন ভাইয়ের রুগী, এটা একটা ভালো ট্রিটমেন্ট। এখানে অনেক এমবিবিএস ডাক্তার আছে না, যে আমরা বললে ভাই এটা আমার রুগী, আপনি একটু দেখিয়ে, তাহলে দেখেন ওনারা তো সেটা ফেলে দেয় না। ঠিক আছে, আমাদের সেটা করতে হবে। আমরা যদি সেটা না করি, তাহলে আমরা যদি ডাক্তারের বিরুদ্ধে আচরণ করি, তাহলে উনি সেটা আমাদেরকে অসহযোগিতা করবেন। আর একটা বিষয় দেখা যায়, হয়াত মৃত্যু এটা কিন্তু আল্লাহর উপর নির্ভর। এটা কেউ একজন চাইলে না, একজন রুগীকে ডাক্তার চাইলে রুগীকে মেরেও করতে পারে না, আবার জীবন দিতেও পারে না। সেই হিসেবে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রোগীর মৃত্যু হয়, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন আমরা কি করি, আমরা সেটা সিনক্রিয়েট করে একটা মত সৃষ্টি করার চেষ্টা করি। আবার মত সৃষ্টি করার ভিতরে এক ধরনের দল কিন্তু আপনাদেরকে শেল্টার দেবে। কারা? যারা এটা ফয়সালা করে দেবে বলে বিভিন্ন মুভমেন্ট থেকে একটা সুবিধা আদায় করে নেবে। আমরা দেখেছি এই যে সংস্কার আন্দোলন, আমি নাম নিচ্ছি না, এই সংস্কার আন্দোলনের আপনাদের একজন ভাই মেডিকেলের ডাক্তার থেকে এই বিষয়ে সাদাবাদের একটা অভিযোগ এসেছে, ঘটনা কিন্তু সত্য। তো আমরা চাই আমাদের আন্দোলন হবে নিঃস্বার্থ জনস্বার্থে, নিঃস্বার্থ জনস্বার্থে। জনস্বার্থ মানে জনগণের জন্য, নিঃস্বার্থ মানে আমার কোনো স্বার্থ নাই। এটা যদি আপনার ঠিক থাকে, তাহলে এটা হবে ইবাদত। আর যদি ওইখান থেকে যদি আপনার এক টাকা অনিয়ম করে যদি আপনার পকেটে ঢোকানোর চেষ্টা করে, সেটা হবে হারাম। সুতরাং আমাদেরকে প্রথমে যে প্ল্যাটফর্ম আছে সেটাকে আরো স্ট্রং করতে হবে। মেধাবী শিক্ষিত যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিতে পারে, এদেরকে ইনক্লুড করে সুন্দর একটি সংগঠন তৈরি করবে, যেটা সবসময় যেই ক্যাটাগরির রুগীকে এই মেডিকেল সাপোর্ট, মেডিকেলের মেডিসিন দেওয়া দরকার। আশা করি আমরা উত্তরোত্তর সেটা করতে পারবো। পরিচয়ীরা সারা বাংলাদেশের এই দুর্নীতি একটা নিয়মে পরিণত হয়ে গেছে। সুতরাং এই যে দুর্নীতি, এটা রোধ করা একেবারে 100% সম্ভব না। এটা আস্তে আস্তে পরিবর্তন হবে, এটা আমাদের প্রক্রিয়ার মাধ্যমে। আপনি চাইলেই যে আপনার একটা ফোড়া হয়েছে, সেটা একদিনে একদম আপনি সেরে ফেলতে পারবেন না। এটার একটা ট্রিটমেন্ট আছে। তো দুর্নীতি হচ্ছে ওই রকম, আপনি চাইলে একদিনে একেবারে দুর্নীতি মুক্ত হতে পারবেন না। কেউ 2 লাখ টাকা দুর্নীতি করেছে, তাকে আমরা 20,000 নিয়ে আসতে হবে। 20,000 থেকে আমরা 10,000 নিয়ে আসতে হবে। 10,000 থেকে আমরা একেবারে 5,000, 2,000 একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবো, যেটা আমি মনে করি সম্ভব হবে। কারণ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে সারাশি, যে তিনি যেভাবে বাংলাদেশকে পরিচালনার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করছি শুধু স্বাস্থ্য খাতে নয়, বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইনশাআল্লাহ দুর্নীতি থেকে মুক্ত পাবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আবারও এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে, আমি জানি যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সবাইকে আমি নিঃস্বার্থ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে
আমি আজকের এই অনুষ্ঠানে সমাজ উপস্থিত সকলের দীর্ঘ আয়ের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের এই পরিচয় সংস্কার পরিষদ একটি রাজনৈতিক দল সংগঠন। আমরা এই সংগঠন পরিচালনার জন্য আমাদের নির্দিষ্ট কোনো সরকারি থাকে, তাই আমি অতিথিকে আমাদের এই সংগঠনকে কিভাবে আমাদের দিকে নেওয়া যায় সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আপনাদের সামনে পরিচয় সংস্কার বিষয়ক দিক নির্দেশনা বক্তব্য দিবেন নাজিরহাট পৌরসভা যুবদলের অন্যতম সংগঠক মোহাম্মদ সুলাইমান হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অপকার আয়োজিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য সংস্কার পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব মহোদয়গণ এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যদিও বা ঈদ চলে গেছে এরপরও ঈদের মাস হিসাবে ঈদের শুভেচ্ছা, কারণ এটা তো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, সেই হিসাবে সবাইকে ঈদের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। সকলে মিলে যে একটা উদ্যোগ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিয়েছে, সেটা আসলে খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ। যদি আমার ভুল না হয়, যে সময় পূর্বেরকার একটা ঘটনা আজকে এখানে বলছি, আমার দুলাভাই যিনি একজন সরকারি চাকরিজীবী ছিল, এখনো আছে, ভূমি অফিসে চাকরি করতো, সে বাগমারা পুকুরের ওখানে অ্যাক্সিডেন্ট করছে ভাই। ওই সময় আমাদের ইউনো ছিল দীপক কুমার রায়। তখনকার সময় আমার দুলাভাইকে যখন আমরা মেডিকেলে নিয়ে আসলাম, অথচ এই মেডিকেলের অ্যাকাউন্টার যিনি সাইফুল আলম এরশাদ, উনি আমার বাগ্নি জামাই হয় সম্বন্ধে, উনিও ছিল। উনি আসার একটু দেরি হচ্ছে। আমরা নিয়ে যাওয়ার পর তারা শুধু বলতেছে আমাদেরকে, আপনারা রেফার টু সিএমসি, চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে হবে, এখানে কোনো চিকিৎসা হবে না। পরে যখন উনি মোটামুটি ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিলেন, সাথে সাথে ইউনো মহোদয়কে জানানো হলো। ইউনো মহোদয় আসার সাথে সাথে মোটামুটি ওর মুখমণ্ডলে নাক থেকে নিয়ে একদম মারি ভিতরে ভিতরে মোট 56 সেলাই হয়েছে। টোটাল 56 সেলাই আমি নিজ চোখে দেখেছি, আমাদের নাজিরহাট মেডিকেলে করেছে তৎকালীন সময়, মনে হয় 2020 কি 21-এর দিকের ঘটনা এটা, আমার নিজ চোখে দেখা সেটা। তো এখানে যথেষ্ট মোটামুটি স্বাস্থ্য খাতের যে সরঞ্জামাদি এগুলা যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ সরকার দিয়েছে। এগুলা আগেরকার সরকার দিয়েছে তেমন না। নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আর 10 বছর 15 বছর 20 বছরের পুরানো না, এটা তো দীর্ঘ অনেক বছরের পুরানো মনে হয়। এটা এখানে মুরব্বীগণ যারা আছে তারা আমার চেয়েও ভালো জানবে। এটা হয়তো এক সময় নাও থাকতে পারে, তবে ক্রমান্বয়ে তো দিয়েছে এগুলা সরকারে। এরপরও এগুলা কিন্তু ওরা আমাদেরকে যথাযথ সেবা দিচ্ছে না, সরঞ্জামাদি থাকার পরও। আমরা তো এখানে আন্দোলনের মধ্যে ওই একদিন নাজিরহাটের যে একটা ঘটনা আমার শ্রদ্ধেয় হাসান কবির ভাই বলেছিলেন, ওই ঘটনায় তো আমার এলাকার ছেলে রাশেদও ছিল, এর সাথে আর কে কে ছিল জানি না, সবাই রাশেদকে রেখে চলে গেছে। তখনকার আমরা ওই খবর পেয়ে আদর্শ স্কুল থেকে ওখানে গিয়েছিলাম, আমি, নাসির ভাই, মনে হয় আমাদের শহীদ ভাইও ছিল।
তো যাওয়ার পরে রাশেদের সাথে যে একটা দেখছিলাম, আসলে তো রাশেদকে অ্যারেস্ট করা দিত যদি আমরা না থাকতাম ওই জায়গায়। সবাই মিলে রাশেদকে ওই দিন উদ্ধার করছি। এখানে শুধু একটাই কথা, এই ওষুধের কথা হচ্ছে, আমাকে 5 দিনের ওষুধ দিচ্ছে 2 দিনের, অথবা আমাদেরকে গজ ব্যান্ডেজ এগুলোর কথাই উঠছে। সর্বোপরি তো এখানে চিকিৎসা খাতে একদম সার্বক্ষণিক আমি মনে করি সবসময় দুর্নীতির মধ্যে আছে, যেটা আমার ধারণা। আর যারা এটার সাথে জড়িত আছে আজকে দীর্ঘদিন ধরে, সুমন বা আমাদের ইমতিয়াজ, আরো যারা যারা আছে, ইমরান, খোবাই, ফয়সাল, এরা তো সার্বক্ষণিক জড়িত আছে। হাসান ভাই একটা কথা বলেছেন, আমি তার সাথে অবশ্যই একমত পোষণ করবো। সেটা হলো কি, আপনারা সাংগঠনিক নিয়ম রীতি যেভাবে চালানো সেভাবে চালাতে হবে। যে কোনো কিছু হওয়ার আগে এটা ওখানকার প্রধান যিনি আছে ওনার সাথে কোনো একটা বসার আগে, ওনার সাথে ফিজিক্যালি একটা কিছু হওয়ার আগে আপনারা যদি ফেসবুকে দিয়ে দেন, ফেসবুক তো সমাধান না। যদি যদি কিছু মনে না করি, এখানে তো আমরা আসলে এটা হলো একটা মোটামুটি অরাজনৈতিক, তারপরে একটা রাজনৈতিক কথা বলে ফেলি মধ্যখানে। সেটা হলো কি, আমরা নির্বাচনের এক মুহূর্তে দেখছিলাম যে ফেসবুকে সরকার গঠন করে রয়েছে অন্য একটা দল। 12 তারিখ নির্বাচন হওয়ার পর বিকেল বেলায় জানতে পারলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে। তো ফেসবুক হলো এরকম একটা জিনিস। ওই তারেক রহমান নিজেই বলেছিলাম, আমার নাম তারেক, আইডি কার্ডে চলে আসছে বারেক। এটা এরকমই। সেজন্য ফেসবুকের মধ্যে কোনো একটা আন্দোলন তেমন একটা সফল হয়ে যাবে সেটা সব সময়ের জন্য নয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়। সেজন্য আমি বলবো কি, আমরা যদি সাংগঠনিক নিয়ম রীতি মেনে আমাদের এই সংগঠনকে, আমি আপনাদের সাথে অবশ্যই সবসময় একতা পোষণ করব, কারণ এটা হলো জনগণের জন্য। যেন জনগণ প্রকৃত সেবা যেটা নাজিরহাট ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুধু নাজিরহাটবাসী না, তথা গোটা ফটিকছড়ি যেন সেই সেবা পায়। সেই কারণে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে যেটা করার, আমি মনে করি সিনিয়র আপনারা যারা আছেন, তারা এখান থেকে যারা সিনিয়র আছেন, আমাদের নাসির ভাই আছে, হাসান ভাই আছে, শমসু ভাই আছে, এরকম কিছু বিজ্ঞ ব্যক্তিদেরকে আপনাদের সাথে এক রাখবেন সবসময়। এক রেখে যে কোনো একটা কিছুর জন্য পরামর্শ করতে হলে মোটামুটি আপনারা পরামর্শ করে তারপর কোনো একটা কিছু মোটামুটি সামনের দিকে অগ্রসর হবেন। যে কোনো নিয়ম দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আপনারা যে সময় আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে উপস্থিত থাকার সর্বাত্মক ইনশাল্লাহ চেষ্টা করব। যেভাবে সহযোগিতা করতে হয় ইনশাল্লাহ আজকের দিন থেকে ইনশাল্লাহ, বিগত সময় বলছি, আগামী দিনে ইনশাল্লাহ সবসময় সহযোগিতা আশ্বস্ত করে আপনাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ পৌরসভা যারা আমাদের বাইরে তার নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। এভাবে আমাদের সামনে পরিচয় করোনা সঙ্গে সঙ্গে আসে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন পরিচয় প্রদান যে আমাদের সামাজিক সভাপতি যারা মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য সংস্কার পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আইয়ুব আলী সুমন, উপস্থিত মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শামসুল আলম ভাই, মঞ্চ উপবিষ্ট নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন চৌধুরী ভাই, মঞ্চ উপস্থিত নাজিরহাট পৌরসভা যুবদলের সম্মানিত সভাপতি জনাব প্রিন্স উমর ফারুক ভাই এবং মঞ্চে উপস্থিত নাজিরহাট পৌর যুবদলের সংগঠক জনাব সুলাইমান ভাই সহ সামনে উপস্থিত ফটিকছড়ি স্বাস্থ্য সংস্কার পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা আজকে যে এখানে স্বাস্থ্য সংস্কার পরিষদ নিয়ে এখানে কথা বলতে এসেছি, স্বাস্থ্য
স্বাস্থ্য সেবা এটা আমাদের শুধু দাবি নয়, এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। একজন মানুষ জন্মগতভাবে যে অধিকারগুলো ভোগ করে, যে 5টি মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকারের একটি হচ্ছে স্বাস্থ্য। আমরা ফরিদপুরবাসী স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের যে বাপ দাদা এবং তার দাদারা যে ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে ছিল, আমরা এখনো সেই ব্যবস্থাপনার মধ্যে আছি। একটি দেশের এবং একটি জনপদের শুধু অবকাঠামো উন্নয়ন, আর্থিক অর্থনৈতিক উন্নয়ন মানে জনজীবনের উন্নয়ন নয়, ওই অঞ্চলের যে মানুষের স্বাস্থ্য সেবা এবং সুস্বাস্থ্যের অধিকারী জনগণের মাধ্যমে একটি দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যে ফটিকছড়ি 773 বর্গ কিলোমিটার আয়তনের সেই বিশাল এক উপজেলা, এই উপজেলায় তো প্রায় 6.5 লক্ষ মানুষের বসবাস। এই 6.5 লক্ষ মানুষের বসবাসের মধ্যে আমাদেরকে শুধু একটি মাত্র হাসপাতাল এখানে নির্মাণ করা হয়েছে প্রায় অনেক বছর আগে, তাই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত নতুন কোনো হাসপাতালের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের যে হাসপাতালে যে বরাদ্দ বা অন্যান্য সেবাগুলো আমাদের জন্য দেওয়া হয়, এই সেবাগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। সেই সেবাগুলো সঠিকভাবে জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সংস্কার পরিষদের গঠন। এই সংস্কার পরিষদ গঠন লগ্ন থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এমনকি আমি যতটুকু জানলাম, স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে গিয়ে তাদেরকে 3টি মামলা আওতায় এনেছে। সরকারিভাবে যে সিভিল সার্জন কর্তৃক 3টি মামলা দেওয়া হয়েছে। তারা কিন্তু নিজস্ব কোনো স্বার্থের জন্য এই কাজগুলো করতে চান। এগুলো প্রত্যেকজন জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তাদের যে লক্ষ্য, এই লক্ষ্য অর্জনের জন্য তারা আন্দোলন করছে। এগুলো কোনো ব্যক্তিগত এখান থেকে উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজগুলো করছে না। তাহলে আমি দাবি জানাবো এখান থেকে এই রকম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা যেন নিঃশর্তভাবে এখানে প্রত্যাহার করা হয়। ইনশাআল্লাহ যদি আমাদের দাবি যদি এখান থেকে মানা না হয়, আমরা ইনশাআল্লাহ গণ আন্দোলন গড়ে তুলব। ছাত্রদের বিরুদ্ধে অবৈধভাবে যদি কোনো মামলা দেওয়া হয় এবং আমাদের যে সংস্কার পরিষদের সদস্যদের যদি হয়রানি করা হয়, আমরা এটার জন্য গণ আন্দোলন গড়ে তুলব। আমরা ঐক্যবদ্ধ সবাই। আর আমাদের এই যে স্বাস্থ্য সেবা সংস্কার শুধু এটা প্রয়োজন নয়, এটা হচ্ছে সময়ের দাবি ফরিদপুরের জন্য। আমরা এখান থেকে শুধু ফরিদপুরবাসী সুফল ভোগ করি না, আমাদের যে পাশে যে হাটাগাড়ি উপজেলা 4টা ইউনিয়ন এই আমাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে তারা চিকিৎসা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই আমাদের এখানে আরো একটি হাসপাতাল এখানে নির্মাণ করা হোক। আপনারা এই মধ্যে জানেন আগামী 25 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরে আসবেন। আমরা আমাদের এমপি মহোদয় এবং হেফাজতুল আমিরের আমাদের সম্মানিত আমির মহোদয়ের মাধ্যমে আমরা ওনার কাছে আমরা দাবি জানাবো, লিখিতভাবে হোক মৌখিকভাবে হোক, আমরা দাবি জানাবো আমাদের এখানে যেন পরিচালিত আরেকটি হাসপাতাল আমাদের এখানে বরাদ্দ দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা এই সময়টা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আমরা সবাই যেন এই দাবি সম্পর্কে ঐক্যবদ্ধ থাকি এবং আগামীতে নাজিরহাট এই যে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার পরিষদের যে কোনো কর্মসূচিতে আমরা যেন সবাই অংশগ্রহণ করি এবং আমিও আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমি একটা পরামর্শ দিব যে সংস্কার পরিষদকে, তারা যেন এখানে সকল শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে। এখানে শুধু ছাত্র কেন্দ্রিক সংস্কার পরিষদ হইলে হবে না, এখানে আপনার শিক্ষক, কৃষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, চিকিৎসকরা রাখতে হবে। আমাদের এখানে কেউ আমাদের শত্রু নয়, এখানে আমাদের কোনো পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে আমরা এখানে ঝগড়া করতে নামি নেই। আমরা এখানে পৈতৃক সম্পত্তি দাবি নিয়ে এখানে নামি নেই। আমরা এখানে আমাদের যে ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, জনগণের অধিকার নিয়ে আমরা লড়াই করছি। এই অধিকার সাথে সবাইকে সম্পৃক্ত করতে হবে। এটা শুধু আমার পরিবারের জন্য আমি করছি না, এটা আমি পুরো মানুষের জন্য করছি এবং নবপ্রজন্মের জন্য করছি। ইনশাআল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের পরিচয়তে উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ পরিচয় প্রধান জানাচ্ছেন সম্মানিত সভাপতি তারা শহীদ হয়েছেন কি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবারে পরিচয় প্রধান স্বাস্থ্য সংস্থা বিষয়
গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন কাদিহাট পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক পরিচালক সম্পাদক প্রিন্স কুমার পাল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিসরী স্বাস্থ্য সংস্থার পরিষদ আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনীয় আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের আজকের সভার মধ্যমণি নাজিরহাট পৌরসভা নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি ও নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য শ্রদ্ধাভাজন নাসিরউদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত আছেন, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শামসুল আলম সাহেব উপস্থিত আছেন, স্নেহের ছোট ভাই ছাত্র নেতা ইমরান উপস্থিত আছেন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ছোট ভাই ওহিদুল আলম আরো উপস্থিত আছেন, নাজিরহাট পৌরসভা যুব দলের অন্যতম সংগঠন পরিশ্রমী নেতা সোলামান সাহেব সহ উপস্থিত অস্ত্র সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, আয়োজক বৃন্দ, যারা দীর্ঘদিন থেকে এই সংস্থা নিয়ে কাজ করছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য দিয়েছেন, প্রত্যেকের বক্তব্য আসলে নোট আকারে হয়েছে, সবাই প্রকৃত বিষয়গুলো তুলে ধরেছে, এখানে এর বাইরে আর কিছু বলার নেই। ফটিকছড়ি স্বাস্থ্য খাত সরকার কর্তৃক যে কোনো গভর্নমেন্ট কর্তৃক বরাদ্দ হয় ফটিকছড়ির সাধারণ মানুষের জন্য। এটা আমাদের ফটিকছড়ি স্বাস্থ্য সেবার যথাযথ সেবা, এটা আমাদের অধিকার, এটা আমরা কারো থেকে করোনা নয়, এটা আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক ফটিকছড়িবাসীর জন্য বাধ্যকতার মধ্যে পড়ে। বিভিন্ন দুর্নীতি বাংলাদেশের মধ্যে বিরাজমান, বিভিন্ন খাতের দুর্নীতি, উল্লেখযোগ্য কয়েকটা দুর্নীতি খাতের মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে প্রতিটা নাগরিকের জন্য যে বরাদ্দ গভর্নমেন্ট কর্তৃক বরাদ্দ করা হয়, সেটা 50%ও যদি জনগণ পায়, তাহলে জনগণকে আমাদেরকে ফটিকছড়ি আমাদের প্রত্যেকের অঞ্চলের যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওইটা ছেড়ে জেলা কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়ে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এখানে সেই স্বাস্থ্য সেবাটা পাচ্ছি না। গভর্নমেন্ট কর্তৃক আমাদের জন্য যে বরাদ্দ করা হয় সেটা আমরা যথাযথ পাই না, সেটার 50% পর্যন্ত আমরা অনেক সময় গিয়ে পাই না। নাজিরহাট পৌরসভা নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সবচেয়ে বড় একটা অভিযোগ, সেটা হচ্ছে সামান্য থেকে সামান্য কিছু হলেই ওরা সিটিজিতে রেফার করে দেয়। কেন রেফার করবেন? এখানে তো সরকার কর্তৃক আমাদের জন্য বড় বড় ডাক্তার রেখেছেন, যথাযথ সেবার জন্য, তাৎক্ষণিক সেবার জন্য যা যা প্রয়োজন আছে সবকিছুই এখানে থাকে। এখানে থাকার পরেও শুধুমাত্র অলসতার কারণে যারা ডিউটিতে থাকে ওরা অনেক সময় রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে সামান্য থেকে সামান্য কিছু হলে প্রাথমিক সামান্য একটা ট্রিটমেন্ট দিয়ে রেফার করে দেয়। এটা তো হতে পারে না। এই স্বাস্থ্য কেন্দ্র আমাদের স্বাস্থ্যের যত সমস্যা আছে সব সমস্যাও এই স্বাস্থ্য কেন্দ্রে করতে হবে। এখানে যত আনুষঙ্গিক প্রয়োজনীয় সামগ্রী আছে সবকিছুই তো আমরা এখানে দেখতে পাই। মাঝে মাঝে আমরা যাই এখানে স্বাস্থ্য বিভিন্ন প্রয়োজনে এখানে যাওয়া আমরা দেখি এখানে প্রতিটা কিছুই সরকার থেকে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন পরীক্ষার সরঞ্জামাদি দেখতেছি, অনেক সময় দেখেছি পরীক্ষার সরঞ্জামাদি গুলো এখানে পরেই আছে,
ব্যবহার করে না, এগুলো দিছে সরকার, জনগণের ট্যাক্সের টাকায় সরকার জনগণের সেবার জন্য এগুলো দিছে, কিন্তু এরা কমিশন বাণিজ্যের জন্য এগুলো ইউজ না করে বিভিন্ন ক্লিনিকে এটা কি করে দেয়, রেফার করে দেয়। এই বিষয় আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, এগুলো নিয়ে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যে একটা সংস্থা তৈরি করেছেন ফরিদপুরের মানুষের কল্যাণের জন্য, এটা আসলে আসলে এটা প্রশংসার দাবিদার। এবং সবচেয়ে ভালো লাগছে ওই বিষয়টা, যেখানে সবাই বেশিরভাগ ছাত্ররা এই বিষয়ে আসলে উদ্যোগ নিয়েছে, এটা সবচেয়ে বড় প্রশংসার দাবিদার। তো আমি বলবো আপনাদের পাশাপাশি আপনাদের এই সংস্থার পরিধি এটা একটু বাড়ান, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত করে, সিনিয়র কিছু পার্সন এখানে যুক্ত করে। আমার মনে হয় এরপরে এই সংস্থাটা আসলে পূর্ণ একটা সংস্থার ধারণ করবে, এবং এরপরে গিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত অব্যবস্থাপনা আছে এগুলার বিষয়ে আমরা লিখিত স্মারকলিপির মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে হোক, মানুষের সেবা, সঠিক সেবা এবং যার যতটুকু পাওনা ওই পাওনা সেবাটা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি, এবং এই বিষয়ে আপনাদেরকে যত সহযোগিতার প্রয়োজন আছে, আপনাদের যত কিছুর প্রয়োজন আছে, আমরা আপনাদের এই বড় ভাই হিসেবে হলেও আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের চলার এই উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই মহৎ উদ্যোগকে দেখে। আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান, আপনাদের পরিধি বাড়ান, এখানে এই শ্রেণী পেশার মানুষকে যুক্ত করার পরবর্তীতে আমরাও ইনশাআল্লাহ আপনাদের এই যে কোনো মেসেজে, যে কোনো ডাকে, আপনাদের সুবিধা অসুবিধায় ইনশাআল্লাহ আমরা আপনাদের ডাকে সাড়া দেব। বিশেষ করে আজকে আধা ঘন্টা আগেও আমাদের মাননীয় বিষয়ের সাথে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কথা হয়েছে। আমি ওনাকে ওনার নলেজ অবশ্যই আছে, তারপরেও ওনাকে একটু রিমাইন্ডার দিয়েছিলাম যে আমাদের স্বাস্থ্য খাতে এটাতে যাতে কি করা হয়, স্পেশাল বাবদ যাতে নজর নেই, এখানে ভেন্টিলেশন নেই, এখানে আইসিইউ নেই, এই ইম্পর্টেন্ট প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যাতে উনি এদিকে নজর দেয়, এই বিষয়ে আমি আধা ঘন্টা আগে ওনার সাথে কথা বলেছিলাম। উনি আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ আমি পুরো ফরিদপুরে নিয়ে আমার অন্য ধরনের পরিকল্পনা আছে, তোমরা দেখো, একটু ধৈর্য ধরো, আমি ইনশাল্লাহ ফরিদপুরকে আমার মতো করে সাজাবো। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। পরিশেষে আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা স্লোগান আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা, আমাদের জন্যই বাংলাদেশটা। সো আমরা আমাদের জন্য আমরা একে অপরের তরে, একে অপরের সুখে দুঃখে আমরা সবসময় এগিয়ে থাকবো, এগিয়ে যাব এবং সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এইভাবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য প্রদান করবেন উপাদান আয়োজক অন্যতম সদস্য কাজী হাত পৌরসভা কৃষি সন্তান যারা অভাব শাস্তি দেওয়ার শুনবেন। নাগেরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, নাগেরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির ভাই, মঞ্চে উপস্থিত আছেন
নাজিরহাট পৌরসভা যুব দলের সম্মানিত সভাপতি জনাব কুমার ফারুক ভাই, মঞ্চে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক জনাব শহীদুল আলম, মঞ্চে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা যুব দলের সংগঠক মোহাম্মদ সুলেমান, মঞ্চে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমতিয়াজ সহ উক্ত সংস্থার সকল সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার পরবর্তী বক্তা অনেকে বক্তব্য দিয়ে গেছেন, দিক নির্দেশনামূলক আপনাদের যে গঠনমূলক বক্তব্য দিয়েছেন সেটাই মনে করি আপনাদের জন্য যথেষ্ট। তারপর দিয়ে একটা কথা বলতে হয় স্বাস্থ্য কার্ড নিয়ে, যেহেতু এখানে আমাদের ইনভাইট করা হয়েছে সেজন্য উক্ত সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দু একটা কথা বলতে হবে। আমরা যেহেতু নাজিরহাটে আমাদের পথ ছাড়া সবসময় আমরা নাজিরহাটেই থাকি, আমরা সবকিছু দেখি এবং শুনি। কিছুদিন আগেও দেখলাম, দু একদিন আগে দেখলাম নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের নাকি এক্সরে মেশিন নষ্ট 27 মাস হয়ে গেছে। এটা আসলে আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আমরা আগে এটা তদারকি করে, আর যারা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আছে কর্মকর্তা বিন্দু, ওদেরও ব্যর্থতায় আছে। যেহেতু আমাদের বর্তমান সরকার গঠিত হয়েছে আজ মনে হয় 2 মাস রান এরিয়া, 2 মাসের মধ্যে যদি আমাদের মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় যদি একটু দরখাস্ত দেওয়া হতো, আমার মনে হয় না ওই এক্সরে মেশিন এতদিন অফিসে থাকার কথা নয়। তো সবাইকে আমি একটা কথাই বলবো, যেহেতু সবাই দেরি হয়ে গেছে, অনেকে একটু বোধ করছেন, কথা বলার অনেক আছে। আমার বড় ভাই আসিফ ভাই আছে, উনি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি শুধু একটাই বলবো, আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ জানতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এটা কোন সাংগঠনিক একটা সাংগঠনিক বিচার দায়বদ্ধতা রাখলে হবে না। এটা শ্রমিক বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, পেশাজীবী বলেন, সবাইকে এখানে সম্পৃক্ত করতে হবে। আমাদের শ্রমিক যারা আছে ওদেরকেও সম্পৃক্ত করতে হবে। আমি একটা সংক্ষেপে একটা কথা বলি। আমি কিছুদিন আগে আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। আমি এইতে মনে হয় 2-3 বার সরকারি চিকিৎসা নিয়েছি। আমি ওইটা ট্রাই করতে গেছি আসলে। তো আমি ওইখানে দেখছি যে মেডিসিন গুলো এখানে দেওয়া হয় ওগুলো অনেক ভালো মেডিসিন। আমাকে এমন কিছু মেডিসিন দেওয়া হয়েছে, আমি যখন বাইরে ওইটা দেখাইছিলাম বলছে যে এই মেডিসিন তো ওইখানে দেওয়া হয় না। কেন? আমি প্রশ্ন করলাম কেন দেওয়া হয় না? সবাইকে ওই মেডিসিন দেয়, আপনাকে কেন দেবে? তবে এখানে আমি রাজনীতিবিদ হিসেবে আমাকে দেবে, একজন শ্রমিক হিসেবে ওনাকে দেবে না, এটা হতে পারে না। এটার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এটার জন্য সবাই সোচ্চার থাকবে। ওইখানে ভালো ভালো মেডিসিন আছে, যে মেডিসিনে 1 সপ্তাহে আপনার ট্রিটমেন্ট সুস্থ হবে, আপনার রোগ নিরাময় হয়ে যাবে। তো আমি বিশেষ কিছু বলছি না। আগামীতে আপনারা যে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় ওইখানে আপনারা আইনের উদ্যোগে কেউ যাতে কোনো কাজ না করেন, আইনের ভিতরে থেকে আইনকে সহায়তা করে আপনারা এমন কোনো কাজ করবেন না অন্যরা আপনাদের উস্কে দেবে মত সৃষ্টি করার জন্য, যাতে কোনো মত সৃষ্টি না হয়। এটা আমাদের লিখিত আকার প্রয়োজন, আমাদেরকে বলবো আমরা আছি না বলতে, আমরা প্রয়োজন লিখিত আকারে যাবো এবং প্রয়োজন স্বীকৃতি দেবো। আমরাও আপনাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে সহযোগিতার হাত প্রসারিত করবো। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমি এই ফাঁকে ধন্যবাদ দিতে চাই নাজিরহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব নাসির ঐতিহ্যবাহী নাজিরহাট উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব নাসির চৌধুরীকে আজকে আমাদের এই প্রোগ্রামের জন্য এই অডিটোরিয়াম সহ সর্বাত্মক সহায়তা করেছেন। এর মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি অংশ নির্দেশ করেন
আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচয় জেলা ছাত্র সংসদ পরিষদের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী সুমন সাহেব, জনাব মোহাম্মদ আইয়ুব আলী সুমন সাহেব। আপনারা জানেন বিগত 2 বছর ধরে যে আন্দোলন করে যাচ্ছি আমরা, এখানে আমাদের অতিথিবৃন্দ অনেক কথা তুলে ধরেছেন, কিন্তু এখানে হয়তো আমাদের আন্দোলনের অনেক কথা এরা জানে না। আমরা বিগত 2 বছর ধরে যে আন্দোলন করে যাচ্ছি, আমাদের এই আন্দোলনের 12টি যৌক্তিক দাবি ছিল। আমাদের এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তারা আপনারা বলতে পারবেন। 12টি যৌক্তিক দাবির মধ্যে আমরা এগুলা সার্বিকভাবে আমাদের মেডিকেল কর্তৃপক্ষকে আমরা দিয়েছিলাম এবং আমাদের ইউনো মহোদয়কে দিয়েছিলাম এবং আমরা ওসি মহোদয়কে দিয়েছিলাম। এরপরে আমাদের এই 12টি যৌক্তিক দাবি যখন বলেছিল 12টি যৌক্তিক দাবি এগুলা মানবে, মারা করে তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে এগুলা কোনো বাস্তবায়ন করতেছে না। তো আমরা বারবার এদেরকে বলে যাচ্ছি। এরপর আমরা যখন ব্লকের কর্মসূচি দিয়েছিলাম পরিচয়ের মধ্যে, তখন আমাদের ইউনো মহোদয়ের সাথে এসে কথা বলে বলছিলেন যে ঠিক আছে এই যৌক্তিক দাবিগুলা আমরা ঠিক আছে মানবো। এখানে 12টির মধ্যে 6টি এখানে মানা যাবে আর 6টি আপনার চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে আপনার কাছে ইয়ে করতে হবে যখন বলবে। তারপর আমরা কি করছি, আমাদেরকে ব্লকের কর্মসূচি থেকে আমাদের ইউনো মহোদয় ওনার অফিসে নিয়ে গেলেন। ওনার অফিসে যাওয়ার পরে চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে আপনার কল করে বলেছিলেন। বলার পরে 12টি যৌক্তিক দাবি চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয় বলছেন এগুলা যৌক্তিক দাবি না, এগুলা পরিচ্ছেদবাসীর, এগুলা বাস্তব, আমরা এগুলো বাস্তবায়ন করব। বাস্তবায়ন করবে বলে আমাদের সাথে 3বার এখানে এসে বৈঠক করেছিল। আমাদের পরিচয়ে যখন বিশ্ববিদ্যালয় হাসপাতাল নিয়ে কথা বলছিল ওখানে গিয়েছিল, এখানে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে বারবার এগুলো বাস্তবায়ন করবে বলে একটা বাস্তবায়ন করে না। আমরা যখন প্রতিবাদ করি আমাদের বিরুদ্ধে এখন 3টার করে মামলা করছে। আমাদের যারা সংগঠনের নিঃস্বার্থে যারা কাজ করে এগুলো তখন এরা 3টা আপনার মামলা দিয়েছিল। তো আমাদেরকে বিভিন্নবার ডিসি অফিসে, এসপি অফিসে আপনার একবার সামনে, একবার হেরাজারি, একবার প্রমাণ, একবার ইউনো মহোদয়ের কাছে আমাদেরকে বিভিন্নবার হয়রানি করেছে। তো আমরা যেগুলো অফিসিয়াল দাবি তাদের সাথে আমরা বিভিন্নবার যোগাযোগ করেছি। বিভিন্নবার যোগাযোগ করার পরেও আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। সেই জন্য আমরা বিভিন্নবার ব্লকের কর্মসূচি এবং এখানে আন্দোলন করেছি। এখন আগে আমাদের এই আন্দোলনের কোনো কমিটি ছিল না, এখন আমাদের এই আন্দোলনের কমিটি যখন হয়েছে এখন আমরা আমাদের মেডিকেল হেড যে আছে ওনার সাথে বারবার বৈঠকের মাধ্যমে কথা বলেছি। এরপরে এরা যখন পরিবর্তন হয়েছে, এই আমাদের ইলেকশনের আগে আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের সাথে কথা হয়েছিল। কথা হওয়ার পরে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এখানে কোনো দুর্নীতিবাজ কেউ থাকতে পারবে না। আমাদের ফরিদচুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তারের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এখানে সর্বোচ্চ বিরোধ হচ্ছে যারা কর্মচারী কর্মকর্তা আছে এদের বিরুদ্ধে। এখানে অভিযোগ আপনারা যদি যদি বলতে চায় সন্ধ্যা থেকে সকাল হয়ে যাবে, এতগুলো অভিযোগের মধ্যেও আমরা এদের সাথে মিলে কাজ করার জন্য আমরা চেয়েছি। এগুলো আমাদের যতগুলো অভিযোগ নিয়ে যায় এগুলো আমাদের সামনে বাস্তবায়ন করবে বলে এগুলো একটা বাস্তবায়ন করতেছে না। তো এখন আমরা পরবর্তী কি করলাম, আমাদের যখন নির্বাচন হওয়ার পরে এমপি মহোদয়ের সাথে কথা বলে এমপি মহোদয়ের সাথে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেছিলেন। এখন আমাদের বিগত 2 মাস ধরে উনি শপথ নেওয়া আসার পরে আমাদের সাথে উনি কাজ করবেন। আপনারা সবাই যারা আসছেন আগামী দিনে আপনারা এখানে নাজিয়া পৌরসভা, বিরাট পৌরসভা, আপনারা ইউনিয়নের উপজেলার আপনারা আগামীতে আপনার নেতৃত্ব দিবেন। তো আমাদের ফরিদচুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আন্দোলনের পক্ষ থেকে
আমাদের দাবি হচ্ছে আপনারা যৌক্তিক দাবি যদি হয় তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সর্বোচ্চ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে এই পুনর্বাসন অনুষ্ঠান মানুষের সমাজ সম্মানিত বন্ধুগুলি সমিতির সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী কালীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠাতা সদস্য জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে সত্যি একটা ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান। তবে আমার বিশ্বাস ছিল আর কিছু মানুষ থাকলে আরো বেশি ভালো হতো, অনুষ্ঠানটা আরো সুন্দর হতো। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য সংস্কার পরিষদের নামে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিএনপির কিছু নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার ছোট ভাইরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা কথা, নাজিরার মেডিকেল স্বাস্থ্য সেবা যেটা বলে, আমার জানা মতে এটাতে আমাদের এমপি মহোদয় থাকবেন সভাপতি, পদাধিকার বলে সরকারি নিয়ম এটা, এবং ওনার মনোনীত কিছু মানুষ অন্তর্ভুক্ত থাকবে, সবাইকে মিলে একটা কমিটি গঠন করবে। এটা হইল আইন, সরকারি আইন। এই 5 বছর মেডিকেলের সভাপতির দায়িত্ব থাকবেন আমাদের এমপি মহোদয়। এটা আমাদেরকে মানতে হবে। আমাদের সরকার গঠন হয়েছে সম্ভবত 1 মাস থেকে কিছুদিন বেশি, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের এমপি মহোদয় যদি আমাদের এই দায়িত্বটা নিয়ে নেন, ওনার মনোনীত কিছু মানুষ দিয়ে যদি এটা পরিচালনা পরিষদ একটা কমিটি গঠন করে দেয়, তখন এখানে যদি একটি বেশি অসুবিধা দেখেন, আপনারা তাদেরকে বলতে পারবেন এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আর সরাসরি দিয়ে যদি হস্তক্ষেপ করি, আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এটা আইনের একটা ব্যত্যয় ঘটে, আইনে ব্যত্যয় ঘটে। তো অতএব আমরা আপনাদেরকে, আমার ছোট ভাই যারা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, আপনারা এমপি মহোদয় কমিটিটা গঠন করা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন। আমাকে কমিটিতে রাখবে না রাখবে এটা পরের কথা, কিন্তু এমপি মহোদয়ের কাছে আমি যাই আপনাদের অনুরোধ আমি বলতে পারবো, এই দিকটা কতটুকু অন্তত আমার কাছে আছে। আমি আপনাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারবো এবং আপনাদের জন্য কিছু না কিছু কাজ করে যেতে পারবো, এটাই বিশ্বাস আমি রাখি। আচ্ছা, যে স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি এটা আসলে স্বপ্ন না, যে স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে ঘুমোতে দেয় না এটা হচ্ছে আসল স্বপ্ন। আদর্শ স্কুলের হল রুমে এসে বলে গেলাম এটা করবো, এটা করবো, এসা করেগা তেসা করেগা, ঘুমের স্বপ্নে দিয়ে হবে না, বাস্তবের স্বপ্নে রূপ দিতে হবে, বাস্তবে মেডিকেলের জন্য কিছু কাজ করে দিতে হবে। এটাই প্রতি আপনাদের প্রতি বিশ্বাস অনুরোধ। জেগে জেগে স্বপ্ন দেখে এই মেডিকেলকে কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, এটা হচ্ছে আপনাদের উপর বিশাল দায়িত্ব। কিছু ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে হয়। আমাদের সুমন ভাই বলেছেন কয়েকটা মামলা ওনারা ফেস করতেছেন। ইনশাল্লাহ আমাদের কমিটিটা হয়ে যাক, যেভাবে হোক এটা কিভাবে উদ্যোগ করতে হয় এটা আমাদের জানা আছে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের যুবদেরকে হাতে খাইয়ে দেওয়া হলো একটা, আমাদের ভাইরা আমাদের ছেলেরা যেন এখান থেকে মুক্ত হয় সেটা আমরা করবো। আমি আপনাদেরকে ইচ্ছা সে কথা আবারই বলে রাখি। ওই যে বললাম কিছু ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুখীন হন, এই জন্য বলে মেঘ দেখে তোরা করিস নে বল, আড়ালে তার সূর্য হাসে, হারাশি হারা হাসি অন্ধকারে ফিরে আসে। আপনারা যখন একটা ভালো কাজ করতে যাবেন আপনাদের কাছে অন্ধকার আসবে, আলো আসবে, কালো মেঘ আসবে, তাই ভয় পেয়ে আপনাদের কোনো কাজ হবে না। আপনারা যখন এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের স্বাস্থ্য সেবা কামিয়াব হবে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে নিরুৎসাহিত কিছু করার দরকার নাই। আমি আবার বলি, আমাদের এই নতুন কমিটিটা মহাদেবের নেতৃত্ব গঠন করা হোক,
তখন আপনাদের কি দাবি দাবা আছে এমপি সাহেবকে বলতে হবে না, ওনার কমিটিতে কে কে থাকবে তাদেরকে আপনারা জিনিসটা বুঝাই বলবেন, আমাদেরকে বলবেন। আমরা কয়েকজন মানুষ আছি এমপি সাহেবের সাথে, আমরা বুঝে বলি ইনশাল্লাহ আমরা একটা প্রতিকার পাবো। আমার আরো একটা কথা বলি, আমাদের এমপি মহোদয়ের স্ত্রী যখন ইন্তেকাল করেছেন, ওনার একটা স্বপ্ন ছিল পরিচালিত একটা নিঃসন্তানের একটা হাসপাতাল করার একটা ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা হয়তো ওনার দোয়াটা কবুল করেছেন। আর একটা হাসপাতাল না করে এই হাসপাতালকে যদি আধুনিক করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা যদি আমাদের এই হাসপাতালকে দিতে পারে, ইনশাআল্লাহ ওনার আশা আল্লাহ এমনি কবুল করে ফেলছে। আমার বিশ্বাস উনি যখন এমপি নির্বাচিত হয়েছেন, আল্লাহ ওনার কথা শুনেছেন, ওনার স্ত্রীর প্রতি ওনার ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করেছেন, এটাই আমার একমাত্র বিশ্বাস। তাই বলি দুর্নীতিকে বাদ দিয়ে উনি নাদিয়ার স্বাস্থ্য সেবার জন্য কিছু কাজ করে যাবেন, এটা আমি গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমার ছোট ভাই এখানে বসে আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে একটা ভালো কাজের জন্য, বর্তমান যুগে তো মানুষ টাকা ছাড়া লড়ে না, কিন্তু আপনারা একটা এলাকাবাসীর জন্য মঙ্গলের জন্য আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, যেভাবে উৎসাহ দিয়ে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, সবাইকে আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে বেশি কিছু হলে আপনি আমাদেরকে নাদিয়াকে কিছু কিছু মানুষ আছে, সবাইকে একটু নলেজ দিবেন, বাইরে আমরা এই কথা করতে যাচ্ছি, এটা করতে কিছু পরামর্শ নেবেন, হুট করে কোনো কিছু করতে পারবেন না। যেমন আমি একটা কথা না বললে না হয়, ওই দিন আমরা আদর্শ স্কুলে একটা মিটিংয়ে ছিলাম, আমাদেরকে ডাক্তার সাহেব বলেছেন কিছু ছেলেরা মেডিকেলে কিছু পোস্টার গুলো বাংতি করতেছে। আসলে আমি কিছু বুঝতে পারি নাই, আমার সাথে সলমান ছিল, সম্ভবত ফারুক ছিল, শহীদ ছিল, আর কয়েকজন। আমরা গিয়ে দেখতেছি ওই পোস্টারগুলি আইনটা আপনি হাতে নিতে পারবেন না, আপনি আইনটা হাতে নিলে তো একটা জিনিসটা সরকারের একটা ক্ষতি করলে তো জিনিসটা হবে না, এটা আসলে একটা ক্ষতি না। তখন আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের ওসি মহোদয় এসে গেল, থানা থেকে সমস্ত বিচার নিয়ে, আবার আমাদের সিলেট মহোদয় এসে গেছে। তো ভাগ্য ভালো আমরা সবাই ছিলাম, আমাদের একটা ছেলে এই এলাকার দাইনজিরি মোড়ের রাজনের ছেলে ছিল, যার সবার পরিচিত, মোটামুটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এই দিনে একটা হতে পারতো, অত ওনাকে ফাঁসি দিত না, অত গাড়ি করে ওনাকে থানায় নিয়ে গেলে হ্যারাসমেন্ট করতে পারতো, একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। যাক আমরা সবাই ছিলাম, আমরা এই ধরনের একটা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। তাই আপনাদের প্রতি অনুরোধ, এমপি মহোদয় কমিটিটা গঠন করা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, আইন হাতে তুলে নেবেন না। এমপি মহোদয় যদি ফেইলিউর হয়, ব্যর্থতা হয়, তখন আপনারা দুর্বল আন্দোলন করবেন, এমন আমাদেরকে সঙ্গে পাবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনাদের আশা পূরণ হবে। আপনাদের যে আশা নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন সাগরে, আপনাদের ইনশাআল্লাহ আপনারা সাগর পাড়ি দিতে পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।